ডেলিভারি হওয়ার পরে কিন্তু বলা হয় ক্যাঙ্গারু মাদার, মানে একটা ক্যাঙ্গারু যেমন বাচ্চাকে মায়ের বুকের মধ্যে রাখে, ওইভাবে ক্যাঙ্গারু মাদারের মতো বাচ্চাকে এভাবে বুকের মধ্যে আগলে রাখতে, এটা প্রাকৃতিকভাবেই মায়ের এবং সন্তানের মধ্যে একটা আলাদা অ্যাটাচমেন্ট তৈরি করে দিয়েছে। বাচ্চার গালে যদি মা চুমু খায়, সেখান থেকেও বাচ্চার ব্রেন ডেভেলপ হয়। তো বাচ্চার এটা প্রকৃতভাবেই হচ্ছে বাচ্চা এবং মায়ের একটা আলাদা সম্পর্ক, নারীর যে টান আমরা বলে থাকি সেটা আছে। আমি সেই আধ্যাত্মিক কথাবার্তায় না যাই, আমি শুধু প্র্যাকটিক্যাল কথাগুলোই বলি। সেটা হচ্ছে ওর বাবা যদি সুস্থ মানুষ হতো, মানে অ্যাডিক্টেড না হতো, সে 20 মাস রিহাবে ছিল। ওর বাবা যদি একজন ভদ্র মহিলাকে বিয়ে করতেন, যে মা 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 জিনিসটা, মাতৃত্ব বোধটা বোঝে। আমার যে শাশুড়ি, তিনি যদি আরেকটু কম এজেড হইতেন বা ক্যাপাবল হইতেন, ওনার হাড়ে ক্ষয়, উনি নিজে ঠিক মতো দাঁড়াতে পারেন না, 78 বছর বয়স, ওনার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে, উনিও ফিজিক্যালি স্টেবল না। তো ওই বাড়িতে একটা কাজের মানুষের কাছে বাচ্চা বড় হওয়া আর একটা মায়ের কাছে বাচ্চা বড় হওয়া, কোনটা শ্রেয় সেটা আপনারা আমাকে বলেন। আমি চাই আমার বাচ্চা, যেহেতু আমি ক্যাপাবল মাদার, আমি একজন সচেতন মা, এবং আমি আমার বাচ্চাদের জন্য আমার পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি, করে দিয়েছি, কনসিডার করেছি আমার সমস্ত কিছু। শুধু আমি আমার সন্তানদের ভালো চাই। সেক্ষেত্রে বাচ্চা আমার কাছে থাকুক, আমার থেকে বাচ্চা বড় হোক, আমি ওদেরকে শৃঙ্খলা শিখাই, মানুষ হওয়া বোঝাই। আর ওর বাবা অ্যাজ এ ফাদার, আমি ওর বাবার যে অধিকার, সেই অধিকার থেকে ওর বাবাকে অবশ্যই বঞ্চিত করতে পারি না, সেই রাইটটা আমার নাই। শিশুরা যখন বড় হবে, তারা যদি মনে করে যে আমি আমার বাবার সাথে থাকতে চাই না, কথা বলতে চাই না, আমার বাবা ভালো না, সেটা ওদের ব্যাপারে, সেটা হবে তখন শিশুদের অধিকার। যেমন আমি শিশুদের অধিকার থেকে শিশুদেরকে বঞ্চিত করতে চাই না, বাবা হিসাবে মোয়াজকেও আমি বঞ্চিত করতে চাই না। যে বাবা বাবা যখন বাচ্চাদের সাথে দেখা করতে চাইবে, এসে দেখা করতে পারে, সময় কাটাতে চাইলে সময় কাটাতে পারে, ঘুরতে নিতে নিতে চাইলে ঘুরতে নিতে পারে, কিন্তু আমি যে আমার তত্ত্বাবধানে জানি বাচ্চাগুলো বড় হয়, মানুষ হয়। এটাই কোনোভাবেই ভালো নাই ভাইয়া। আমি সারাদিন খাই না, একা পড়ে থাকি। আজকে আমার ইয়ে উঠে গিয়েছিল, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার যে বাড়িওয়ালি আন্টি আছেন, ওনারা সবাই মিলে আমাকে ইনহেলার টিনহেলার দিয়ে আমাকে একটু সুস্থ করলেন। আমি আমি তো মানসিকভাবে শেষ, এখন আমি ফিজিক্যালি অসুস্থ হওয়া শুরু করেছি। সো আমি বাচ্চা ছাড়া ভালো থাকতে পারি না, আমাকে এই যুদ্ধটাতে আর সামিল করেন না। যত দ্রুত সম্ভব আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেন। দেখেন, 2021 সালে 28 এপ্রিল আমাকে তারা একটা মিথ্যা মামলা দেয়, যাতে ছোট বাচ্চাটাকে আমাকে মেরে অ্যাবর্শন করতে বলে। 9 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটাকে বলে অ্যাবর্শন করতে, আমি সেটাতে রাজি হই না। তখন আমাকে অনেক মারধর করে, প্রচন্ড মারধর করে আমাকে ছাদে ফেলে রাখেন। তখন 999-এ ছাদের লোকজন ফোন করে 999 থেকে পুলিশ আনে। সেই পুলিশ আমাকে নিয়ে যায় নিউ মার্কেট থানায়। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাকে নিয়ে যায় কাশিমপুর কারাগারে। আমি জানি না আমার নামে কি মামলা হয়, কি অপরাধ, কি বিষয়বস্তু জানি না। তো মা পরে কারাগার থেকে বেরোয় জানতে পারে আমার নামে একটা মারামারির মামলা হয়। যে মারটা ওরা আমাকে দিয়েছিল সেটাই আমার নাম করে একটা মামলা করে। সেই মামলাটা আমি কারাগারে যাই 28 এপ্রিল। আমাকে তারা ডিভোর্স দেয়, আমি শুনেছি, আমি আজ পর্যন্ত ডিভোর্স লেটার পাই নাই। এটা একটা বিষয় শুনে রাখেন। যখন আমি 35 সপ্তাহ 9 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমাকে তারা কারাগারে থাকা অবস্থাতে ডিভোর্স দেয়, মৌখিকভাবে আমি শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমি ডিভোর্সের কাগজ আমার হাতে আমি পাই নাই। 29 এপ্রিল নাকি তারা আমাকে ডিভোর্স করেছে। সো আমি জানি না ডিভোর্স লেটার কোথায়, কোন ঠিকানায় পাঠিয়েছে, কাশিমপুরের ঠিকানায় পাঠিয়েছে কিনা, আই ডোন্ট নো, আমি জানি না। সো আমি এখন পর্যন্ত ডিভোর্স লেটার পাই নাই। বাট আমি অ্যাডমিট করেছি, যেহেতু সে বলেছে যে ডিভোর্স হয়েছে, আমি এটা স্বীকার করছি, আচ্ছা ঠিক আছে ডিভোর্স হয়েছে, সেটা নিয়ে আমি কোনো হাঙ্গামা করিনি, কথা বলে নেই। এরপরে এই মেয়েটাকে বিয়ে করেছে, সেটা নিয়েও আমি কোনো কথা বলে নেই, কারণ ওর ব্যক্তিগত জীবন। কিন্তু আমি শুধুমাত্র কথা বলেছি বা এখনো বলছি আমার বাচ্চাদেরকে নিয়ে। কারণ ছিল হাসান আরিফ সাহেব। হাসান আরিফ সাহেব চেয়েছিলেন তার একটা বংশধর, একটা ছেলে বাচ্চা চেয়েছিল। আমাকে তারা আসলে বিয়েটাই, আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের একজন বা নিম্নবিত্ত ঘরের একটা মেয়ে, আমাকে তারা বিয়েটাই করিয়েছিল একটা ছেলে সন্তানের জন্য। এই কারণে আমার 2018 সালে বিয়ে হয়, 2018 সালে আমি প্রেগনেন্ট হই, 19 সালে আমি প্রেগনেন্ট হই, 20 সালে আমি প্রেগনেন্ট হই। 3বারই আমি প্রেগনেন্ট, মানে বছরে বছরে আমি প্রেগনেন্ট হই। এবং 20 সালে যে আমি প্রেগনেন্টটা হই, 19 সালে মাইরিং হয়, 20 সালে আমি যে বাচ্চাটা আমার পেটে কনসিভ করি, সেই বাচ্চাটা আলট্রাসাউন্ড করে দেখা যায় যে মেয়ে বাচ্চা। তখন আমাকে পেটে লাথি মেরে লিফট থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার কারণে এই বাচ্চাটা স্পট ডেড, ওখানেই মারা যায়। এবং এরপরে আমাকে ডিএনসি করে এই বাচ্চাটা
ঠিক করি হয়ে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তখনও ওই 9 তলায়, আমি থাকতাম 12 তলায়। 9 তলার একটা 9-10-এ পড়া একটা মেয়ে, ওই আমাকে দেখে ও খুব ভয় পেয়ে যায়। ওই মেয়েটাই বেসিক্যালি ট্রিপল লাইনে ফোন করে। ওরা এসে আমাকে হচ্ছে ইয়েতে নিয়ে যায়, গ্রিন লাইফ হসপিটালে নিয়ে যায়। ওখানে ডক্টর ফাহমিদা খান লিমা, গাইনোকোলজিস্ট, উনি হচ্ছে আমার ডিএনসি করেন। প্রথমে ডিভোর্স দিতে চায় নাই, আমি শুনেছি। আমি অবশ্য দেখেছিও। হাসান আরিফ বলতেন, খুব বাজে একটা শব্দ ব্যবহার করতেন যে দিয়ে যে এই বেশ্যাকে ডিভোর্স করো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই বেশ্যাকে ডিভোর্স করো। তো মুয়াজ তখন বলতো যে তুমি যে বারবার বলো যে ওকে ডিভোর্স দিতে, বাচ্চা পালবে কে? তখন মারিনের বয়স হচ্ছে 6-7 মাস। বলতো যে আমরা ফিলিপাইন থেকে বুয়া নিয়ে আসবো, তাকে দিয়ে বাচ্চা পালাবো, কিন্তু ওকে ডিভোর্স কর। তো এই মানে হাসান আরিফ সবসময় চাইতেন যাতে আমি ডিভোর্স হই। কিন্তু মোয়াজকে যখন রিহাবে পাঠালেন, তখন ওনার নীতি ঘুরে গিয়েছিল। তখন আর উনি ডিভোর্স শব্দটা তো ব্যবহারই করতেন না, বরং আমাকে লাল শাড়ি কিনে দেয়া ডক্টর থেকে, আমার জন্য লুকিয়ে কলকাতা থেকে শাড়ি নিয়ে আসা, আমাকে বিদেশে পাঠানো, আমার সাথে তার সময় কাটানো। আমি কক্সবাজার বাচ্চাদেরকে নিয়ে, মারিনকে নিয়ে গেছি, সে আমার পিছে পিছে কক্সবাজার চলে যাওয়া। আমি মোয়াজে ডাক্তার দেখানোর জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাব, আমার পিছে পিছে সিঙ্গাপুর চলে যাওয়া। মানে সে তখন আমার সাথে সময় কাটাতে পছন্দ করতেন। এই কথাগুলো আমি আর বলতে চাই না, প্লিজ, উনি মারা গেছেন। তো এখানে অনেক ব্যাপার আছে, অনেকগুলি নোংরা ব্যাপার আছে, যে কথাগুলো আমি আর প্রকাশ্যে বলতে চাই না। আমার শুধু একটাই টার্গেট, একটাই কথা, একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার সন্তানদেরকে আমার কাছে ফিরে পাওয়া। এছাড়া আমাকে আর কোনো প্রশ্ন করে বিব্রত করেন না। এইসব প্রশ্ন, এইসব কথা বললে বাচ্চাদের ফিউচারটা আসলে ভালো হবে না। কাছ থেকে শুনলেন, দেখেন, একজন স্থানীয় সরকার, একজন এক্স অ্যাটর্নি জেনারেল, একজন সিনিয়র আইনজীবী ইন সুপ্রিম কোর্ট, একজন উপদেষ্টা, তার মুখ থেকে শুনতে হয় আপনাদেরকে বা আমাকে যে আমি একটা ছেলে বাচ্চা চাই, আমার চেয়ারে কে বসবে, আমার চেয়ারে বসার জন্য একটা ছেলে সন্তান লাগবে। আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি। এটা শুধুমাত্র আপনাদের ব্যর্থতা না, এটা আমারও ব্যর্থতা। আমি জুলাই গণঅভ্যুত্থানের একজন আন্দোলনকারী হয়েও আমাকে এই ধরনের কথা শুনতে হয়, এটা আমারও ব্যর্থ। বলছে তারা মানবিক, তারা বলছে যে আপু আপনি আপনার মতো করে আপনার, এটা তো একটা মানবিক বিষয়, এটা তো আর পলিটিক্যাল কোনো ইস্যুস না। আর দল তো হচ্ছে পলিটিক্স নিয়ে কথা বলবে, তাই না? দল তো আর পারিবারিক ইস্যু বা মানে আমি জানি না দলের কি বিষয়বস্তু, দলের সাথে কথা বলবেন। তবে আমাকে যখন ঢাকা ক্লাবের মধ্যে ছুরি মেরেছিল, তখন জাতীয় নাগরিক কমিটি আমার পাশে ছিল, তারাই আমাকে চিকিৎসা করিয়েছে, যা কিছু করার তারাই আমার পাশে ছিল। কিন্তু এই মুহূর্তে আমি তাদেরকে কিছু জানাইনি, সত্যি কথা বলতে তাদের কাছে আমি কোনো হেল্প এই মুহূর্তে চাই নাই, বলি নাই কিছু। তো হয়তো বললে কোনো হেল্প পাবো, বাট আমি বলি নাই। আমি শুধু দেখতে চাচ্ছিলাম মানবতার অবস্থাটা কি, আমি মানবিক বিষয়টাই তুলে ধরতে চাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে লাভ নাই। ওই যে ধর্মের একটা কথা আছে, আমি যেহেতু মুসলিম ধর্মের, যে আল্লাহ তাআলা অন্তরে সিল মেরে দেয়, ওদের ওদের অন্তরে সিল মেরে দিয়েছে। সো ওদেরকে কিছু বলে কোনো লাভ নেই। আমি বা সবার দৃষ্টিতে এবং আমার দৃষ্টিতেও যিনি মহান এবং ভালো মানুষ, কাইন্ড ম্যান, যাকে আমরা মনে করি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাকে বলছি, আপনি সারা বিশ্বের কাছে একজন মানবী মানুষ হিসেবে পরিচিত। আপনি কিছুদিন হয়েছে মাত্র আমরাই আপনাকে বসিয়েছি উপদেষ্টার পদে, সেটার সময় বেশি দিন নয়, আপনি মাত্র উপদেষ্টা হয়েছেন, কিন্তু আপনার বেশি পরিচিতি, আপনি একজন মানবিক মানুষ। এই পরিচিতিটাই আপনার সারা বিশ্বে বহাল। তো সেই জায়গা থেকে আপনি একজন মানবিক অ্যাজ এ মানুষ হয়ে, আর এখন যেহেতু আপনি একটা সিটের প্রধান সিটে বসে আছেন, আপনার দৃষ্টিতে যেটা মনে হয় সমীচীন, যেই যেই দিক থেকে আপনার মনে হবে যে এই মেয়েটা ঠিক বলছে, আমি 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 আমার মানবিক অধিকার এবং আমি যে একজন বাংলাদেশি, আমার রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করা হচ্ছে কিছু পাওয়ারফুল মানুষ, সেই মানুষগুলো যে আমার বাচ্চাগুলোকে আটকে রেখেছে, আমার শিশুদেরকে, তাদের যে মানবিক অধিকার এবং রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে তাদেরকেও যে বঞ্চিত করছে, সেই বিষয়ে আপনি অবশ্যই দৃষ্টি দিবেন। আপনার দৃষ্টি আমি কামনা করছি এবং আমি আশা করছি আমি আপনার সামনে যে হাত জোর করে আপনার কাছে চাইছি আমার মৌলিক অধিকার যাতে আমি ফিরে পাই, আপনি আমার এই হাত ফিরিয়ে দিবেন না। এই দেশবাসী,
সমস্ত মানুষ সাক্ষী রইল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার সন্তানদের যেটা রাইটস সেটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং আমার যেন কোনো মানবিক এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয়, সেই দিকে আপনি সদয় হবেন।